স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত সাহিত্য সম্ভার গ্রন্থে অন্তর্ভুক্ত দশম শ্রেণীর একটি বিখ্যাত গল্প কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালা। এই উল্লেখযোগ্য গল্পটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং খুঁটিনাটি কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলতি বছরে যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি, যেগুলি কার্যকরী হবে এই সামনের এই পরীক্ষার জন্য, যেখানে সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভারের গল্প গ্রন্থ নিয়ে আলোচনা করা হবে। 1898 খ্রিস্টাব্দে বীরভূমের লাভপুরে বিংশ শতাব্দীর একজন বিখ্যাত সাহিত্যিকের জন্ম হয়েছিল, যার নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আজকে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালা গল্প গ্রন্থ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই কবি সম্পর্কে দু চারটি কথা। জানা গেছে বিংশ শতাব্দীর একজন বাঙালি উল্লেখযোগ্য লেখক ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যা জন্ম হয়েছিল 1898 সালে বীরভূমের লাভপুর গ্রামে। জানা গেছে 1333 বঙ্গাব্দে ত্রিপত্র কবিতা সংকলন প্রকাশের মধ্য দিয়ে তা সাহিত্য জগতে প্রবেশ করা। এছাড়াও আধুনিককালে তিনি কতগুলো শ্রেষ্ঠ ঔপন্যাসিক বিখ্যাত উপন্যাস লিখেছেন, যেমন কালিন্দী, আরোগ্যনিকেতন, কবি, গণদেবতা যেটি শ্রেষ্ঠ উপন্যাস, এছাড়া পঞ্চগ্রাম উপন্যাস, ধাত্রীদেবতা, মন্বন্তর, হাঁসুলিবাকের উপকথা, এই সমস্ত উল্লেখযোগ্য উপন্যাস লিখেছেন। এছাড়াও কিছু বিখ্যাত ছোট গল্প তিনি রচনা করেছেন। জানা গেছে জলসাঘর, বেদিনী, রসকলি, ডাক হরকরা, নারী ও নাগিনী, তারিণী মাঝি ইত্যাদি উল্লেখযোগ্য ছোট গল্প তারই লেখা। সন্দীপন পাঠশালা এই গল্প গ্রন্থটিতে প্রকাশ করার আগে গল্প সম্পর্কে দু চারটি কথা আমরা জেনে নিই। জানা গেছে সন্দীপন পাঠশালা এই কাব্যগ্রন্থটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কাব্য সন্দীপন পাঠশালা কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। 1946 খ্রিস্টাব্দে যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। সন্দীপন পাঠশালা গল্পগ্রন্থটি কেমন ছিল সেটা আমরা একটু জানার চেষ্টা করি। এখানে আমরা কতগুলো উল্লেখযোগ্য চরিত্র পাব। তার মধ্যে রয়েছে সীতারাম নামক এক চরিত্র, যিনি ছিলেন সন্দীপন পাঠশালার একজন বৃদ্ধ শিক্ষক বা পণ্ডিত। সরকারের উচ্চ প্রাথমিক অবৈতনিক স্কুল হওয়ায় সন্দীপন পাঠশালা চিরতরে বন্ধ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। সীতারামের দৃষ্টিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে এবং সে চোখেও সঠিকভাবে দেখতে পায় না। লেখক ধীরাবাবু সীতারামের বাড়িতে আসে এবং এখানে সীতারাম কতগুলো তাকে বই দেখায়, যেগুলো ধীরাবাবুর কাছ থেকে নিয়ে এসেছিল কিন্তু আর পরে ফেরত দেওয়া হয়নি। সেগুলো আজ তিনি ফেরত দিতে চান, যথেষ্ট লজ্জিত এবং দুঃখিত এই বইগুলো ফেরত না দেওয়ার কারণে। এই ঘটনায় ধীরানন্দ স্তব্ধ হয়ে যান, পণ্ডিতকে বুকে জড়িয়ে ধরে এবং চোখে চিকিৎসা করাতে বলেন ধীরাবাবু। সীতারামের চোখের দৃষ্টি গেছে, তার জন্য তার কোনো আফসোস নেই, কারণ তিনি ধ্বংসোন্মুখ রত্নহাট দেখতে চান না আর। অন্ধ চোখে তিনি মনে মনে সন্দীপন পাঠশালার ছেলেদের পড়ার কথা ভেবে দিন কাটায়। এখন আমরা সন্দীপন পাঠশালা এই গল্পের কতগুলি চরিত্র সম্বন্ধে সচেতন হই। মুখ্য চরিত্র এবং গৌণ চরিত্রের মধ্যে রয়েছে, মুখ্য চরিত্রে রয়েছে সন্দীপন পাঠশালার শিক্ষক সীতারাম। এছাড়া গৌণ চরিত্রের মধ্যে রয়েছে সীতারামের মেয়ে রত্না
এবং সীতারামের স্ত্রী মনোরমা। এছাড়া আমরা লেখক ধীরানন্দকে পাই। সীতারামের আরেকটি ছাত্রের নাম পাই, সে ছিল জয়ধর, এবং সীতারামের আরেক বন্ধু ছিল কানাই রায়। এ কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র আমরা এই গল্পে পেয়ে থাকি। এই গল্প থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই ভিত্তিতে কতগুলি প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বর প্রশ্ন রয়েছে, সীতারাম কে ছিলেন? সীতারাম ছিলেন সন্দীপন পাঠশালার শিক্ষক। 2 নম্বর কোশ্চেন, বহুদিন পর সীতারাম কবে তার নোটবুকটি খুলেছিল? 1946 সালে 1 জানুয়ারি। এর পরবর্তী কোশ্চেন 3 নম্বর, বাবুদের সমাজটা ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। কবে সমাজটি ছিন্নভিন্ন হয়েছিল? গল্পে জানা গেছে 1930 সালে স্বদেশীয় ঢেউ, আরেকদিকে 1939 থেকে 1945 সালে অবধি যে যুদ্ধ হয়েছিল তাতেই সমাজটি ছিন্নভিন্ন হয়ে পড়েছিল। 4 নম্বর, ধীরাবাবু কে ছিলেন? এই গল্পে আমরা ধীরাবাবুকে একজন লেখক হিসেবে পাই। 5 নম্বর, মনোরমা কে ছিলেন? সীতারামের স্ত্রী। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 6 নম্বর, মনোরমা কবে মারা যান? 1935 সালে 12 ডিসেম্বর মনোরমা মারা যান। এর পরবর্তী কোশ্চেন 7 নম্বর, রত্না বা রত্নাবলী কবে বিধবা হয়? 1935 সালে 8 এপ্রিল। 8 নম্বর কোশ্চেন, সমস্ত জীবনটাই বুড়োর এভাবে কাটে। এখানে বুড়ো বলতে কার কথা বলা হয়েছে? এখানে বুড়ো ছিল গল্পে মুখ্য চরিত্রের অধিকারী সীতারাম। এর সাথে এর পরবর্তী কোশ্চেন, কে ধ্বংস উন্মুখ রত্নহাট দেখতে আসেন? লেখক ধীরাবাবু ধ্বংস উন্মুখ যে রত্নহাট সেটি দেখতে আসেন। এর পরবর্তী কোশ্চেন, সুখের মধ্যে সুখ নাই, দুঃখের মধ্যে সুখ আছে, কার এমন ভাবনা? এমন ভাবনা ছিল সীতারামের। 10 নম্বর কোশ্চেন, ওরা মানুষ হলে বোধ হয় সে সবচেয়ে সুখী হতো। এখানে সে কে? সে হলো সীতারাম। আর ওরা কে? ওরা হলো এখানে দেবু ও শ্যামু, কথা এখানে বলা হয়েছে গল্পে। 11 নম্বর কোশ্চেন, তুমি দীক্ষা নাও বাবা, বাইরের আলো যখন সমস্যা তৈরি হয়। কথাটি কে বলেছিল? এখানে ধীরাবাবুর মা বলেছিল সীতারামকে। 12 নম্বর, সবচেয়ে বড় দুঃখ আজ তার কর্মহীন জীবন। এর পরবর্তী কোশ্চেন, তাতে অবশ্য দুঃখ তার নেই, কিসের কার দুঃখ? সরকার থেকে উচ্চ প্রাথমিক স্কুল আসায় সন্দীপন পাঠশালা উঠে যাওয়াতে সীতারামের তাতে বিন্দুমাত্র দুঃখ নেই। পরবর্তী কোশ্চেন, জয়ধর মানি অর্ডার করে কার কাছ থেকে কেন কত টাকা পাঠিয়েছিল? জয়ধর চোখের চিকিৎসার জন্য সীতারামের কাছে মোট 5 টাকা পাঠিয়েছিল। এর পরবর্তী কোশ্চেন 15 নম্বর, সন্দীপন পাঠশালার নামটি পাল্টে সরকারের তরফ থেকে কী নাম রাখা হয়েছিল? সন্দীপন পাঠশালার নামটি পাল্টে সরকারের তরফ থেকে উইলিয়াম প্রাইমারি স্কুল এই নামটি রাখা হয়েছিল। এর পরবর্তী কোশ্চেন 16 নম্বর, এই পাপ থেকে মুক্ত করুন আপনি। গল্পে কোন পাপের কথা বলা হয়েছে? পণ্ডিত ধীরাবাবুর বইগুলো ফেরত না দেওয়ায় লজ্জিত এবং দুঃখিত হয়ে পড়ে। এখানে পণ্ডিত বলতে সীতারামের কথা বলা হয়েছে। সীতারামের এই পাপ থেকে মুক্ত হওয়ার কথাই বলা হয়েছে। আমরা দেখি পরবর্তীকালে সীতারাম তার এই ধীরাবাবুর বইগুলো দিতে চেয়েছিল। এর পরবর্তী কোশ্চেন 17 নম্বর, স্কুলে সীতারামের মাইনে কত ছিল? মোট ছিল 15 টাকা। 18 নম্বর কোশ্চেন, জয় হোক জয় হোক পণ্ডিত তোমার জয় হোক। এই উল্লেখযোগ্য লাইনটির বক্তাকে? বক্তা ছিল ধীরানন্দ। তিনি সীতারামকে পণ্ডিত বলে আখ্যায়িত করতেন। এর পরবর্তী কোশ্চেন, সীতারামের দৃষ্টিতে সমাজের সবচেয়ে বড় মানুষ কে ছিল? মহাত্মা গান্ধী। সন্দীপন পাঠশালার শিক্ষকদের বেতন কত ছিল? 30 থেকে 40 টাকা। এর পরবর্তী কোশ্চেন, সন্দীপন পাঠশালায় কারা কারা পড়াশোনা করত? গল্পে জানা গেছে রত্নহাটে ব্রাহ্মণ, কায়স্থ, গন্ধবণিক, মুসলমান, আর সন্দীপনে যাদের পাড়ার ছেলেরা পড়তো তারা ছিল সাহা, স্বর্ণকার, ডোম, হাড়ি, সমস্ত ছেলেরাই পড়ত। এর পরবর্তী কোশ্চেন, আজ পর্যন্ত সীতারাম কতজনকে পাঠশালায় পড়িয়েছে? কম করে 500 ছাত্রেরও কম নয়। পরবর্তী কোশ্চেন, বড় স্কুলে পাঠশালা বিভাগের নাম কী ছিল? উইলিয়াম প্রাইমারি স্কুল। এর পরের কোশ্চেন, জেলার ম্যাজিস্ট্রেট কে ছিল? উইলিয়াম সাহেব।
পরবর্তী কোশ্চেন, সুভাষচন্দ্র বসু কোথায় গিয়ে সৈন্যদল গঠন করেছিল? ব্রহ্মদেশে গিয়ে তার সৈন্যদল গঠন করেছিল। এর পরবর্তী কোশ্চেন, সীতারাম ধীরানন্দকে কি দিয়েছিল? তার ডায়েরি এবং তার কিছু বই। এর পরবর্তী কোশ্চেন, কানাই রায় কী রোগে মারা গিয়েছিল? নিউমোনিয়া রোগে কানাই রায় মারা গিয়েছিল। আজকের সেটের লাস্ট কোশ্চেন, কানাই রায়ের সেবা কে করেছিল? সীতারাম কানাই রায়ের সেবা করেছিল। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপকামিং এসএলএসটি পরীক্ষার জন্য। ধন্যবাদ।